আপনারা দেখতে পাচ্ছেন সহজগুরু ইউটিউব চ্যানেল। আমরা রয়েছি বাংলার অন্য একটি ক্লাসে। তো দেখুন, আজকে বাংলা প্যাডাগজির প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব, যেটা পেপার 1 পেপার 2। ঠিক আছে ভাই, পেপার 1 পেপার 2 দুটিতে কিন্তু খুব কাজে লাগবে, অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেটা আপনারা প্র্যাকটিস সেট হিসাবে আজকে আপনারা দেখতে পাচ্ছেন বেঙ্গলি প্যাডাগজির অন্য একটি ক্লাস। ঠিক আছে, তো বাংলা ভাষার সবগুলো ক্লাস আমরা এই চ্যানেলে প্রতিদিন নিয়মিত দিতে থাকি। সুতরাং সাথে থাকুন, শেষ পর্যন্ত তাতে থাকুন। এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর কী হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভাই, কারণ আপনারা কমেন্ট করলে আপনাদের কনফিডেন্স লেভেল হাই হবে। তো চলুন দেরি না করে আমরা সরাসরি চলে যাই আজকের আমাদের প্রথম প্রশ্নে। তো দেখুন, প্রথম প্রশ্ন কি বলেছে দেখুন, একটি অধ্যায়ে ছবি বা রেখাচিত্র ব্যবহৃত হয়, তার কারণ কি? একটি অধ্যায়ে ছবি বা রেখাচিত্র ব্যবহার হয়, তার কারণ এগুলি নির্বস্তুক ধারণাকে বুঝতে সাহায্য করে। একটি অধ্যায় লেখা খুব কঠিন, কিন্তু তার রেখাচিত্র তৈরি সহজ। পাঠ্য বই বা অধ্যায়ে রেখাচিত্র দেওয়া একটি প্রচলিত ধারা, এটি পাঠ্য বইটি আকর্ষণীয় করে তোলে। এবারে কোয়েশ্চেন নাম্বার 1 কারেক্ট আনসার কী হবে আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো ভাই। এই প্রশ্নের কারেক্ট আনসার হবে, একটি অধ্যায়ে ছবি এবং রেখাচিত্র ব্যবহার হয়, তার কারণ এগুলি নির্বস্তুক ধারণাকে বুঝতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন দেখি, ছাত্রকে একজন ভালো লেখক হিসাবে গড়ে তুলতে শিক্ষক লেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদানের উপর মনোনিবেশ করবেন তা হলো। একটা ছাত্রকে একজন শিক্ষক ভাবছেন যে উনি সেই ছাত্রকে একজন ভালো লেখক হিসাবে গড়ে তুলবেন। এই জন্য শিক্ষক তার লেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদানের উপর যেটা মনোনিবেশ করতে পারেন তা কি? ব্যাখ্যা, শব্দ ব্যবহারের মাত্রা, হাতের লেখা না ব্যাকরণ? কোয়েশ্চেন নাম্বার 2 এর কারেক্ট আনসার কী হবে? ছাত্রকে একজন ভালো লেখক হিসাবে গড়ে তুলতে শিক্ষক লেখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান মনোনিবেশ করবেন তা হলো কি? একজন ভালো লেখক হতে গেলে তার লেখাটা ব্যাখ্যাযুক্ত হতে হবে, যা লিখবে সেটা তার সঠিক ব্যাখ্যা হওয়া চাই। শব্দ ব্যবহারের মাত্রা, হাতের লেখা, ব্যাকরণ সেখানে ফ্যাক্টর না, অর্থাৎ যা লেখছে সেটা যেন তার কী থাকে, ক্লিয়ার থাকে। তারপর দেখুন, ডিসপ্র্যাক্সিয়া যে বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত তা হলো। এটা হবে ডিসলেক্সিয়া। ঠিক আছে ভাই, কোয়েশ্চেন নাম্বার 3 কারেক্ট আনসার হবে ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়া যে বিষয়ের সঙ্গে সংযুক্ত তা হলো গাণিতিক বিশৃঙ্খলা, পঠন বিশৃঙ্খলা, মানসিক বিশৃঙ্খলা না ব্যবহারিক বিশৃঙ্খলা? এটা কারেক্ট আনসার, এটা কী হবে? ডিসলেক্সিয়া। এটা হবে ডিসলেক্সিয়া। কী হবে কারেক্ট আনসার বলুন তো? ডিসলেক্সিয়া। তো ডিসলেক্সিয়া রিডিংয়ের সঙ্গে রিলেটেড হয়। ডিসলেক্সিয়া কিসের সঙ্গে রিলেটেড? রিডিংয়ের সঙ্গে। সুতরাং এখানে হবে পঠন বিশৃঙ্খলা। ঠিক আছে, যদি হতো ডিসগ্রাফিয়া কী হবে বলুন তবে খুব তাড়াতাড়ি? ডিসগ্রাফিয়া। ডিসগ্রাফিয়া, ডিসগ্রাফিয়া কিসের সঙ্গে সংযুক্ত যদি প্রশ্ন আসে, বা ডিসগ্রাফিয়া যদি লেখার যদি কোনো সমস্যা হয়, রাইটিংয়ের যদি কোনো সমস্যা হয়, তখন আমরা সেটাকে বলবো কি? ডিসগ্রাফিয়া। আর রিডিংয়ের যদি সমস্যা হয় তখন আমরা বলবো ডিসলেক্সিয়া। আর যদি ম্যাথসের বা গাণিতিক যদি কোনো সমস্যা হয় তখন আমরা সেটাকে বলবো কি বলবো, সেটা মনে রাখবেন, প্রশ্নে আসে বারবার। সেটা হবে কি? ডিসক্যালকুলিয়া। ক্যালকুলিয়া থেকে আপনাদের মাথায় আসছে ক্যালকুলেটর, আর ক্যালকুলেটর থাকে ম্যাথস। সুতরাং ম্যাথসের যদি গাণিতিক সমস্যা, গাণিতিক বিশৃঙ্খলা থাকে তখন সেটা হবে কি? ডিসক্যালকুলিয়া। নেক্সট, একটি পাঠ্য বই পড়ার সময় নিম্নলিখিতের মধ্যে কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ? একটা পাঠ্য পড়ার সময় বা একটা পাঠ পড়ার সময় নিম্নলিখিতের মধ্যে কোন বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে? একটি পাঠের অর্থ বোঝা, দ্রুত পড়া, সঠিক উচ্চারণের সঙ্গে পড়া, প্রতিটি বিরামচিহ্ন সঠিকভাবে ব্যবহার করা। অর্থাৎ রিডিং। এক কথায় একটি ভালো রিডিং বলতে আমরা কি বুঝি? রিডিং, একটি পাঠ পড়ার সময় নিম্নলিখিতের মধ্যে কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলেছে ভাই? দেখুন, আমরা কনসেপ্টের ক্লাসে বারবার ডিসকাস করেছিলাম, দেখে না থাকলে খুব তাড়াতাড়ি দেখে নেবেন আমাদের কনসেপ্টের ক্লাস। তো এক্ষেত্রে কারেক্ট আনসার হবে
কোনো একজন ব্যক্তি যদি পড়ে, তাহলে পড়ার পর সে কী পড়লো সেটা যদি সে খুব ভালো করে বুঝতে না পারে, তখন তার সেই পড়াটাই হলো না বলে আপনি ধরে নেবেন। সুতরাং রিডিংয়ের ক্ষেত্রে এই পাঠটা পড়ে তার পাঠের অর্থ বোঝাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ তাকে কী করতে হবে, সেই পাঠের অর্থটা তাকে বুঝতেই হবে, সেদিকে আপনাকে নজর দিতে হবে। দ্রুত পড়া, সঠিক উচ্চারণের সঙ্গে পড়া, প্রতিটি বিরাম চিহ্ন ব্যবহার করে পড়া, এগুলা কোনো ফ্যাক্টর করছে না। সুতরাং অ্যাপ্রোপ্রিয়েট রিডিং বা একটি ভালো পঠন যদি আমরা বলি, তাহলে সেটাই বলবো যে একটা পাঠ যে কোনো সেটা পড়লো, তো পড়ার পর সেখানে কী লেখা ছিল সেটা যেন সে বুঝতে পারে, সেই পাঠের অর্থ যদি সে বুঝতে পারে, সেটাই হচ্ছে কি রিডিং। চলো নেক্সট প্রশ্ন, কারেক্ট অ্যান্সার কী হবে আপনারা কমেন্ট করুন তো। কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার 5, দ্বিতীয় শ্রেণীকক্ষের শিক্ষক তাশা ছাত্রদের শব্দভাণ্ডারের উন্নতির জন্য প্রচুর পরিশ্রম করেন। ছাত্রদের শব্দভাণ্ডার উন্নতির জন্য নিম্নলিখিত কোন পদ্ধতি একটা ভালো পদ্ধতি হবে? একজন শিক্ষক, তার নাম হচ্ছে তাশা, তিনি কী করলেন, ছাত্রদের শব্দ ভাণ্ডারের উন্নতির জন্য প্রচুর পরিশ্রম করলেন। কোন ক্লাসে? ক্লাস 2। আমরা ক্লাসের লেভেলটা দেখব। ক্লাস টু এর বাচ্চাদের শব্দভাণ্ডার বৃদ্ধির জন্য তিনি যথেষ্ট প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো নিচের কোন পদ্ধতিটি শব্দভাণ্ডার উন্নতির ক্ষেত্রে খুব ভালো একটা পদ্ধতি? ছাত্ররা প্রতিটি নতুন কঠিন শব্দের অর্থের জন্য অভিধানের সাহায্য নেবে। ছাত্ররা অধ্যায়ের প্রতি নতুন এবং কঠিন শব্দের নিচে দাগ দেবে এবং তাদের অর্থ মুখস্থ করবে। ছাত্ররা একটি অধ্যায় পড়ার আগে সমস্ত নতুন নতুন শব্দ মুখস্থ করবে। ছাত্ররা পাঠ পরিপ্রেক্ষিতে নতুন শব্দের অর্থটা অনুমান করবে। তো কোয়েশ্চেন নাম্বার 5-এর কারেক্ট আনসার কী হতে পারে ভাই? তো এই ধরনের ক্লাস আপনারা আমাদের চ্যানেলে প্রতিদিন পাবেন। তো এই ধরনের ক্লাস যদি প্রতিদিন পেতে চান, তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ভাই। তো দেখুন এখানে কী হবে কারেক্ট অ্যান্সার, কোশ্চেন 5 কী হবে কারেক্ট অ্যান্সার, তাড়াতাড়ি কমেন্ট করতে ভাই। তো আপনাদের ইচ্ছা মতো কারেক্ট অ্যান্সার কী হয়, আপনাদের মত অনুযায়ী কারেক্ট অ্যান্সারটা কী হয়েছে একটু বলুন তো। আপনাদের মত অনুযায়ী এখানে কারেক্ট অ্যান্সার কী হবে, তাড়াতাড়ি কমেন্ট করুন। এখানে দেখুন প্যাডাগজির ভাষায় মুখস্থ করা শব্দটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। আমরা প্যাডাগজিতে কখনো মুখস্থ করা বলতে পারি না। সুতরাং অপশন নাম্বার 2 এবং অপশন নাম্বার 3 অলরেডি এলিমিনেট, এই দুইটা আনসার হবে না। এবার প্রশ্ন হচ্ছে 1 এবং 4, দেখি অপশন একই দিয়েছে। ছাত্ররা প্রতিটি নতুন কঠিন শব্দের অর্থের জন্য অভিধানের সাহায্য নেবে। প্রত্যেকটা কঠিন শব্দ তারা যদি ডিকশনারি খোলার চেষ্টা করে, তাহলে কঠিন শব্দই তারা শেষ হবে না। আর ডিকশনারিটা খুলতে ডিকশনারিটা উল্টাতেই তাদের জীবন চলে যাবে, তাদের আর শেখা হবে না। সুতরাং এটা হবে না কারেক্ট আনসার। তো আলটিমেটলি কারেক্ট আনসার হবে কি অপশন নাম্বার 4। ছাত্ররা পাঠের প্রেক্ষিতে নতুন শব্দের অর্থ অনুমান করবে, যে ওইটার শব্দটা এই পাঠের বা এই লাইনের ভিত্তিতে বা এই পাঠের ভিত্তিতে এটার অর্থ কি হতে পারে সেটা তারা অনুমান করবে। এটাই হবে কারেক্ট আনসার। চলুন পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। দ্বিতীয় শ্রেণীকক্ষে কী বলেছে প্রশ্ন দেখুন। দ্বিতীয় শ্রেণীকক্ষে একজন শিক্ষক অভিব্যক্তি এবং অঙ্গিভঙ্গির মাধ্যমে একটি আকর্ষণীয় গল্প বলেছিলেন। গল্পটি বলার পর তিনি ছাত্রদের আবার সেটিকে নিজেদের ভাষায় বলতে বললেন। এখানে তিনি যে ক্ষমতাটি বুঝতে চাইছিলেন তা হলো, একটা দ্বিতীয় শ্রেণীর ক্লাসরুমে একজন শিক্ষক তিনি অঙ্গিভঙ্গির মাধ্যমে একটি আকর্ষণীয় গল্প বললেন। শিক্ষক কী করলেন, ছাত্রদেরকে গল্প বললেন। গল্পটা বলার পর ছাত্রদেরকে আবার বললেন যে আমি যে গল্পটা বলেছিলাম এই গল্পটা তোমরা আবার তোমাদের ভাষায় সেই গল্পটা আরেকবার বলো তো। এই ক্ষেত্রে ছাত্রদের যে ক্ষমতা বুঝতে চাইছিলেন, ছাত্রদের কোন ক্ষমতা তিনি বুঝতে চাইছিলেন এই যে শিক্ষক? পড়ার বোধশক্তি, লেখার বোধশক্তি, শোনার বোধশক্তি না বলার বোধশক্তি? কোয়েশ্চন নাম্বার 6 কারেক্ট অ্যান্সার কী হবে বন্ধুরা? বলুন তো কারেক্ট অ্যান্সার কী হবে, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন কী হতে পারে কারেক্ট অ্যান্সার। আপনারা কমেন্ট করলে আপনাদের কনফিডেন্স লেভেল হাই হবে, আপনারা বুঝতে পারবেন যে কারেক্ট অ্যান্সার কোনটি হবে। তো তিনি কী করলেন, গল্পটা বললেন, বলার পর আবার বললেন আমি যা বললাম তোমরা আবার বলো। তার মানে কি ছাত্ররা ঠিকভাবে শুনতে পাচ্ছে কি না সেটা তিনি বুঝতে চাইছেন। যদি ছাত্ররা খুব ভালো করে যদি শুনতে পায়, জিনিসটা যদি শোনা মানে কি
শোনা মানে হচ্ছে শুনে জিনিসটা বুঝতে হবে। তো যদি সে ভালো করে শুনতে পারে তাহলে সে বুঝতে পারবে, বলতে পারবে আমায়। আর যদি সে শুনতে পায়নি, তার শোনার শ্রবণে যদি তার সমস্যা থাকে, তখন সে বলতে পারবে না। সুতরাং এখানে শোনার বোধশক্তির কথা তিনি বলেছিলেন। চলুন পরবর্তী প্রশ্ন। শ্রেণীকক্ষে উন্নত পরিবেশের ছাপ বলতে বোঝায়। শ্রেণীকক্ষে উন্নত পরিবেশের ছাপ বলতে কি বোঝায়? বড় আয়তনের অক্ষর সাঁটা হবে যাতে উচ্চস্বরে পড়া যায়। দেওয়ালে ছবিসহ রঙিন কবিতা আঁকা হবে। শ্রেণীকক্ষের দেওয়ালগুলি রঙিন হবে। দেওয়ালে এমন লিখিত বিষয় সাঁটা থাকবে যেগুলি মূল ধারণার সঙ্গে সংযুক্ত। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কী হতে পারে? কোয়েশ্চেন নাম্বার 7। শ্রেণীকক্ষে উন্নত পরিবেশের ছাপ বলতে আমরা কি বুঝবো? কোয়েশ্চেন নাম্বার 7। এখানে কারেক্ট আনসার হবে দেওয়ালে এমন লিখিত বিষয় সাঁটা থাকবে যেগুলি মূল ধারণার সঙ্গে সংযুক্ত থাকবে। প্রথম শ্রেণীর একটি ভাষা শিক্ষার পাঠ্য বই শুরু হয় প্রথমে বর্ণমালা, তারপর 2 অক্ষর, তারপর 3 অক্ষরের শব্দ দিয়ে, পরে গল্প এবং কবিতার মাধ্যমে বইটা সম্পূর্ণ হয়। এই পাঠ্যপুস্তকে কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে? শাস্তিমূলক পদ্ধতি, পাঠ্যক্রমের কাঠামো পদ্ধতি, ঊর্ধ্বগামী পদ্ধতি না অধোগামী পদ্ধতি? দেখুন কারেক্ট আনসার কী। আশা করি আপনারা সবাই কিন্তু এই প্রশ্নের কারেক্ট আনসার দিতে পারবেন, কারণ এই নিয়ে কনসেপ্টের ক্লাসে আমরা ডিটেলস আলোচনা করেছিলাম এবং প্রিভিয়াস ইয়ারে অনেক কোয়েশন ডিসকাস করেছি। প্রিভিয়াস ইয়ার কোয়েশনে আসা প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার আসতে দেখা যায়। প্রথমে বর্ণমালা, প্রথমে কি বর্ণ, তারপর কি অক্ষর, তারপর 2টা বা 3টা অক্ষর, তারপর বাক্য, তারপর গল্প। এটা কি হলো? ছোট থেকে বড়তে যাচ্ছে কিনা একটু দেখুন তো আপনারা। ছোট থেকে বড়োর দিকে যাচ্ছে তো, সুতরাং সেটা কি বটম আপ অ্যাপ্রোচ, মানে ঊর্ধ্বগামী পদ্ধতি। আর জিনিসটা যদি ঠিক উল্টা হতো, যে প্রথমে গল্প শেখানো হলো শিশুদের, তারপর গল্পের মধ্য থেকে পার্টিকুলার বাক্যগুলো তাদের বাছাই করে দেওয়া হলো, তারপর বাক্য থেকে তাদের অক্ষরের দিকে নেওয়া গেলো, অক্ষর থেকে তাদের বর্ণের দিকে, এই ধরনের যদি উল্টা বিপরীত থাকতো তখন সেটা হতো টপ ডাউন অ্যাপ্রোচ বা অধোগামী পদ্ধতি। তো এই ক্ষেত্রে ছোট থেকে প্রথমে বর্ণমালা গেছে, তারপর অক্ষর গেছে, তারপর গল্প গেছে। এখানে আরেকটা মধ্যে পয়েন্ট হয়তো অ্যাড হতেও পারে, এখানে অ্যাড হয়নি। প্রথমে বর্ণমালা, তারপর 2 অক্ষর 3 অক্ষর, তারপর বাক্য, তারপর প্যারাগ্রাফ, তারপর গল্প, তারপর কবিতা, তারপর একটা সম্পূর্ণ বই বা কাব্য, এই ধরনের থাকতে পারে। অর্থাৎ ছোটো থেকে বড় দিকে গেছে, সুতরাং সেটা কী হবে? বটম আপ অ্যাপ্রোচ বা বটম আপ পদ্ধতি রাইট আনসার। তো দেখুন পরবর্তী প্রশ্ন। পড়ার বিভ্রান্তি কী? দেখুন আমরা একটু আগে আমরা পড়েছিলাম, আপনারা যদি এই ক্লাসের প্রথম থেকে যদি দেখে থাকেন তাহলে এই প্রশ্নের আনসার কিন্তু আমরা অলরেডি সলভ করে দিয়েছি। প্রশ্ন কী ধরনের ঘুরিয়ে ফিরিয়ে কারেক্ট আনসার দেয় ভাই, দেখতে পাচ্ছেন তো। তার আগে আমরা একটি কোয়েশন দেখেছিলাম, একটি এই মুহূর্তে আপনাদের একবার দেখিয়ে দিই। এই দেখুন কোয়েশ্চেন নাম্বার 3তে কী বলেছিলাম? ডিসলেক্সিয়া যে বিষয়ের সঙ্গে সম্পর্কিত তা হলো। দেখুন কনসেপ্ট ইজ পাওয়ার, যদি কনসেপ্টটা খুব ভালো করে বুঝে নিতে পারেন তাহলে প্রশ্নগুলো 100% আপনি সমাধান করতে পারবেন। দেখুন এখানে কি বলেছিলাম যে ডিসলেক্সিয়া, এটা স্পেলিং একটু মিস্টেক রয়েছে, দেখুন এটা হবে ডিসলেক্সিয়া, তো আমি ক্লাসে ডিসকাস করেছিলাম। তো ডিসলেক্সিয়া যে বিষয়ের সঙ্গে যুক্ত তা হলো কি? পঠন। মানে ডিসলেক্সিয়ার সঙ্গে কার সম্পর্ক আছে? পঠনের সম্পর্ক আছে। তো এবার দেখুন সেম প্রশ্ন আমাদের এসেছে, কি এসেছে আমরা একটু দেখে নেই। দেখুন প্রশ্নটা ঘুরিয়ে ফিরে কীভাবে প্রশ্ন করে, আপনারা দেখলে আপনাদেরও মাথা ঘুরে যাবে, বলবেন যে স্যার কনসেপ্ট যদি বুঝিনি তাহলে তোমরা হয়ে গেল। এবার দেখুন পড়ার বিভ্রান্তি কী। আগে বলেছিল পঠন বিশৃঙ্খলা, তো পঠন মানেই তো পড়া, পড়া মানেই তো রিডিং, তাই না? তো রিডিংয়ের বিভ্রান্তি সেটা কী হলো? সেটা ডিসলেক্সিয়া হবে না? সেটা অবশ্যই ডিসলেক্সিয়া হবে, তাই না? সুতরাং ডিসলেক্সিয়া অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 9-এর অপশন নাম্বার 3 ডিসলেক্সিয়া ইজ দ্য রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, ভাষা শিক্ষার শ্রেণীকক্ষে লেখার অভ্যাস আরম্ভ করার জন্য একজন শিক্ষক যা করবেন তা হলো। ভাষা শিক্ষার শ্রেণীকক্ষে লেখার অভ্যাস আরম্ভ করার জন্য একজন শিক্ষক তিনি ভাষা শিক্ষার শ্রেণীকক্ষে লেখার অভ্যাস আরম্ভ করতে চান। তো সেই লেখার অভ্যাসটা আরম্ভ করার জন্য একজন শিক্ষক যা করবেন তা হলো বিদ্যালয়ে আসার আগে ছাত্রদের বিভিন্ন অনুচ্ছেদ পড়ে আসতে বলবেন। বিদ্যালয়ে আসার আগে ছাত্রদের কি বলবেন? যে তোমরা বিভিন্ন অনুচ্ছেদ পড়ে আসবে। ছাত্রদের ভালো হাতের লেখায় লিখতে বলবেন।
ছাত্রদের স্বল্প সময়ের মধ্যে বিষয় সম্পর্কে অনেক সম্ভাব্য বিকল্প চিন্তা করতে এবং ধারণাগুলো তৈরি করতে তিনি বলবেন। তারপর হচ্ছে কি ব্ল্যাকবোর্ডে লেখা বিষয় থেকে একটি অনুচ্ছেদ নকল করতে বলবেন। তো এখানে কোনটি কারেক্ট আনসার হতে পারে আপনাদের মত অনুযায়ী? তো সেটা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো কারেক্ট আনসার কী হতে পারে। ভাষা শিক্ষায় শ্রেণীকক্ষে লেখার অভ্যাস আরম্ভ করার জন্য একজন শিক্ষক প্রথমে কি করতে পারেন? লেখার অভ্যাস। তো প্রথমে দেখুন কারেক্ট আনসার কী হতে, খুব তাড়াতাড়ি বলুন তো ভাই, কী হয়ে গেছে কারেক্ট আনসার, তাড়াতাড়ি কমেন্ট করুন তো ভাই। কোয়েশ্চন নাম্বার 10, 1 2 3 4 কোনটা কারেক্ট আনসার ভাই? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন, খুব তাড়াতাড়ি ভাই, আমরা ফার্স্ট করছি ক্লাস। প্রথমেই দেখুন এখানে রয়েছে নকল করা। ব্ল্যাকবোর্ডে লেখা বিষয় থেকে একটি অনুচ্ছেদ নকল করতে বলবেন। নকল করা, কপি পেস্ট করা, দেখে দেখে লেখা পেটাগুজির ভাষায় হয় না, সুতরাং অপশন নাম্বার 4 ক্যান্সেল। বিদ্যালয়ে আসার আগে ছাত্রদের বিভিন্ন অনুচ্ছেদ পড়ে আসতে বলবেন, তাতে কি হবে? আমি লেখার অভ্যাস করাবো, এখানে সে বাড়িতে কি পড়ছে কি না সেটা আমার দেখার কোনো ফ্যাক্টর নয়, হয়ে গেল। ভালো হাতের লেখায় লিখতে বলবেন। শুধু যে ভালো হাতের লেখায় লিখলে যে লেখার অভ্যাস হয়ে যাবে তা নয়, ভালো হাতের লেখার কয়েকটা বৈশিষ্ট্য আছে, সবগুলি থাকতে হবে, সুতরাং এটা হলো না। তো আলটিমেটলি তিনটা অপশন কাটলাম, আলটিমেটলি অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যান্সার, হবেই হবে কোয়েশ্চন নাম্বার 10-এর। তো দেখে নিই আমরা কোয়েশ্চন নাম্বার 10-এ কী বলেছে দেখুন তো। ছাত্রদের স্বল্প সময়ের মধ্যে বিষয় সম্পর্কে অনেক সম্ভাব্য বিকল্প চিন্তা করতে এবং বিভিন্ন ধারণা তৈরি করতে বলবেন। তিনি বলবেন যে তারা কি লিখবে। হঠাৎ তাদের কলম নিয়ে ডিসকাস করা শুরু করলেন যে তোমরা কলম নিয়ে একটু চিন্তা করো তো, কলম নিয়ে কী কী লেখা যায়, খাতা নিয়ে কী কী লেখা যায় একটু ভাবো তো। সেই লেখার অভ্যাসটা এইভাবে করতে হয়, তাদেরকে চিন্তা করার সুযোগ দেওয়া হয় যে কী লিখবে সেটা আগে চিন্তা করতে হবে, তারপর আমি লিখব। আজকে আমি আপনার জন্য ক্লাস নিচ্ছি, আমি কী ধরনের ক্লাস আপনার নেব, কী ধরনের কোয়েশ্চন আপনার জন্য আজকে তৈরি করব, এটা আমাকে আগে চিন্তা করতে হবে যে আজকে যে আমি ক্লাস নেব, ক্লাসের কোয়েশ্চনগুলো কী থাকবে, কোয়েশ্চনের প্যাটার্ন কী থাকবে, কোয়েশ্চনগুলো আমি কোথা থেকে কালেকশন করব আপনাদের জন্য, এই সবগুলি চিন্তা আমাকে আগে করতে হবে, তারপর আমি কোয়েশ্চনগুলো লিখতে আরম্ভ করব, তাই না? আর কোয়েশ্চনগুলো যখন লেখা হয়ে যাবে তখন আমি ক্লাস করব। কোয়েশ্চনগুলো আমি নিশ্চয়ই টাইপ করেছি বা লিখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি প্রথমে চিন্তা করেছি যে কোথা থেকে আনবো, তারপর না আমি লিখেছি, সুতরাং প্রথমে কী করতে হবে, চিন্তা করতে হবে, অপশন নাম্বার 3। একজন শিশু যেভাবে মাতৃভাষা শিখে, ওয়াও বড়িয়া কোয়েশ্চেন ভাই। একজন শিশু যেভাবে মাতৃভাষা শিখে, বড়িয়া কোয়েশ্চেন। লেখার মাধ্যমে, একটি প্রথাগত শিক্ষা পদ্ধতিতে, শোনার মধ্য দিয়ে, না বলার মধ্য দিয়ে? তো একজন শিক্ষক মাতৃভাষা কিসের মাধ্যমে শিখে? মাতৃভাষা শিখে অনুকরণের মাধ্যমে। মাতৃভাষা অনুকরণের মাধ্যমে সে অ্যাকোয়ার করে, সেটা মাতৃভাষা হচ্ছে কী ধরনের ল্যাঙ্গুয়েজ? এটা হচ্ছে অ্যাকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ। অ্যাকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ কী করে হয়? শ্রবণের মধ্য দিয়ে হয়, বা শোনার মাধ্যমে, বা বাচ্চারা শুনে শুনে শিখে। নেক্সট, নিম্নলিখিতের মধ্যে কোনটি উৎপাদনশীল ক্ষমতা বা দক্ষতা বা প্রোডাক্টিভ স্কিলের শ্রেণীতে পড়ে? ওয়াও বহুত বড়িয়া, বলুন কোয়েশ্চন নাম্বার 12 কী হবে কারেক্ট আনসার? নিম্নলিখিত কোনটি উৎপাদনশীল দক্ষতার শ্রেণীতে পড়ছে? প্রোডাক্টিভ স্কিল নিচের কোনগুলি? নিচের কোনটি উৎপাদনশীল ক্ষমতা বা প্রোডাক্টিভ স্কিলের মধ্যে পড়ছে সেগুলি আমাদের দেখতে হবে। বলা ও লেখা, বলা ও শোনা, পড়া ও লেখা, না পড়া ও শোনা? এক্ষেত্রে আপনারা কারেক্ট অ্যান্সার বলুন, আমি ডিসকাস করছি। লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। তার থেকে দুইটা পার্ট রয়েছে, একটা হচ্ছে রিসেপটিভ স্কিল, ঠিক আছে, আর একটা হচ্ছে কি প্রোডাক্টিভ স্কিল। একটা হচ্ছে দুইটা স্কিল, একটা হচ্ছে রিসেপটিভ। রিসেপটিভ মানে কি গ্রহণ দক্ষতা, গ্রহণ দক্ষতা, আর প্রোডাক্টিভ মানে কি উৎপাদনশীল দক্ষতা। কনসেপ্টের কাছে ডিসকাস করেছি, তবু একটু বলি। আপনি যখন কিছু না কিছু একটা শুনবেন, আপনি যখন কিছু না কিছু শুনছেন, তার মানে আপনি সেটাকে কী করছেন? গ্রহণ করছেন, ঠিক আছে। আপনি যখন বলছেন, আমি বলবো, আপনি শুনবেন, দ্যাট ইজ কল আমার প্রোডাক্টিভ স্কিল, স্পিকিং, ঠিক আছে। আপনি পড়ছেন, পড়ে কিছু বুঝছেন, সেটা আপনি গ্রহণ করছেন, এল এবং আর গ্রহণ দক্ষতা। এবং আপনি যখন লিখছেন, আপনার লেখার দ্বারা অন্য কেউ বুঝতে পারছে, কিন্তু আপনি সেটা প্রোডাক্ট করছেন বা উৎপাদন করছেন, দ্যাট ইজ কল, এটা হচ্ছে কি উৎপাদনমূলক দক্ষতা। সুতরাং উৎপাদনমূলক দক্ষতা আমরা পেলাম এস এবং ডাব্লিউ, অর্থাৎ কথন এবং লিখন। তো কথন এবং লিখন কোথায় রয়েছে দেখে নেওয়া যাক। এই দেখুন কোয়েশ্চেন নম্বর 12 1 নম্বর রয়েছে কথন এবং লেখন, মানে কি বলা এবং লেখা, ঠিক আছে। বলা এবং লেখা ইজ দ্য রাইট অ্যান্সার। এবার যদি প্রশ্ন আসতো নিচের কোনটি গ্রহণমূলক দক্ষতা বা রিসেপটিভ স্কিল, তখন এটা কারেক্ট অ্যান্সার হতো এলআর। এলআর মানে কি শ্রবণ এবং
শ্রবণ এবং পঠন বা শোনা এবং পড়া হতো, এই পড়া শোনা হতো। ঠিক আছে ভাই, নেক্সট প্রশ্ন। এবার আমরা যাচ্ছি ক্লাস 3-তে। ঠিক আছে, তৃতীয় শ্রেণীকক্ষের শিক্ষিকা করুণা ছাত্রদের একটি কবিতা পড়ানোর পর তাদের কিছু কাজ দিতে মনস্থির করেন। নিম্নলিখিতের মধ্যে কোন কাজ তিনি নির্বাচন করবেন যাতে ছাত্ররা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কী হয়ে যেতে পারে? কোয়েশ্চন নাম্বার 13 বলুন তো। তৃতীয় শ্রেণীর একজন শিক্ষিকা, তার নাম হচ্ছে করুণা, তিনি ছাত্রদের একটি কবিতা পড়ানোর পর তাদের কিছু কাজ দিলেন, বললেন যে না তাদের আমি কিছু কাজ দেব। নিম্নলিখিতের মধ্যে কোন কাজ তিনি নির্বাচন করবেন যাতে ছাত্ররা অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারে, বা নিচের এই 4টার মধ্যে কোন কাজটা রয়েছে যেখানে ছাত্ররা অ্যাক্টিভলি অংশগ্রহণ করতে পারে? যেমনটা কবিতাটি লেখা আছে ঠিক সেইভাবেই তাদেরকে মুখস্থ করতে বলা হবে। আমরা মুখস্থ করলে কি সে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে? মোটেই না। কবিতায় থাকা নতুন শব্দগুলি অবলম্বনে ছাত্রদের বাক্য রচনা করতে বলা। বাক্য রচনা করা আছে, থাক দেখি। কবিতার শেষে যে প্রশ্নগুলি দেওয়া আছে সেগুলি উত্তর লিখতে বলবেন। হয়তো 2-1জন উত্তর নাও লিখতে পারে, তাতে কী ব্যাপার আছে, সুতরাং এটা হলো না। ছাত্রের গোষ্ঠীগতভাবে কবিতার ব্যাখ্যা। গোষ্ঠীগতভাবে, এখানে দেখুন ছাত্ররা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, তার মানে কি সবাই অংশগ্রহণ করতে হবে। এতে গোষ্ঠীবদ্ধভাবে মানে কি সবাই মিলে, সুতরাং সবাই মিলে এখানেও কাজ করবে। প্রশ্ন তো দিয়েছে সবাই মিলে, আনসারও সবাই মিলে, সুতরাং সবাই মিলে কারেক্ট আনসার অপশন নাম্বার 4। ভাষার আয়ত্তীকরণ, এটা আয়ত্তীকরণ হবে। ভাষার আয়ত্তীকরণ বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অনুযায়ী নিম্নলিখিত কোনটি সঠিক? অর্থাৎ ভাষার আয়ত্তীকরণ অনুযায়ী নিম্নলিখিত কোনটি সঠিক? প্রতিটি শিশুরই ভাষা শিক্ষায় অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজের একটি সহজাত ক্ষমতা থাকে। শিশুরা বিভিন্ন উৎস থেকে ভাষা শিক্ষা করে থাকে। ভাষা শিক্ষায় ছাত্রদের সহজাত দক্ষতা নেই। শিশুরা তখনই ভাষা শিখে যখন তারা বিদ্যালয়ে যায়। এটা কোয়েশ্চন নাম্বার 14, কারেক্ট অ্যান্সার কী হবে বলুন তো? শিশুরা তখনই ভাষা শেখে যখনই তারা বিদ্যালয়ে যায়। এই কথাটা একদম ভুল ধারণা। কারণ কি, শিশুরা জন্মের পর থেকেই ভাষা শেখা শুরু করে, স্কুলে যাওয়ার আগেই কিন্তু তারা ভাষা শিখে যায়। ভাষা শেখা ছাত্রদের সহজাত দক্ষতা নেই বলেছে। কেন দক্ষতা নেই? নিশ্চয় দক্ষতা আছে, কারণ ছাত্রছাত্রীরা কি ভাষা শিখে না নাকি না ভাষা শিখতে পারে না? সেটা ভুল কথা, সেটা হচ্ছে না। শিশুরা বিভিন্ন উৎস থেকে ভাষা শিক্ষা অর্জন করে থাকে, ঠিক আছে। তার সাথে বেস্ট কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 1। প্রতিটা শিশুরই ভাষা শিক্ষা একটা সহজাত ক্ষমতা থাকে। কবি বলেছিলেন যে মানব শিশু একমাত্র শিশু যে কিনা ভাষা শিক্ষা জন্মগত ক্ষমতার অধিকারী। ঠিক আছে, সাইকোলজিস্টরা বলে গেছিলেন। একটি ভাষা শিক্ষার ক্ষেত্রে নিম্নলিখিতের মধ্যে কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? ভাষা শিক্ষার ক্ষেত্রে নিচের কোনটা বেশি গুরুত্বপূর্ণ? বই পড়া, নাটক বা সিনেমা দেখা, টিএলএম এর ব্যবহার না সামাজিক মেলামেশা? কোয়েশ্চন নাম্বার 15, কারেক্ট অ্যান্সার কী হবে? ভাষা শিক্ষার জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ? বলুন তো ভাই, কমেন্ট করুন। কী হলো? কমেন্ট করুন ভাই তাড়াতাড়ি, আপনাদের কমেন্টের উপরে বসে আছে, আপনারা কমেন্ট করছেন না কী ভাই? একটি ভাষা শেখার ক্ষেত্রে নিম্নলিখিতের মধ্যে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো কি সামাজিক মেলামেশা। আপনি যতই সামাজিক মেলামেশা বেশি করবেন তত আপনার ভাষা শিক্ষাটা বেশি হবে, গুরুত্বপূর্ণ পাবে। নেক্সট, একজন ছাত্র স্বাভাবিকভাবে তার প্রথম ভাষা কী করে? প্রথম ভাষাটি একটা ড্যাশ দিয়ে দিলেন। একটি ছাত্র স্বাভাবিকভাবে তার প্রথম ভাষা অর্জন করবে, মজবুত করবে, শিখবে না আরম্ভ করবে? কোয়েশ্চন নাম্বার 16। প্রথম ভাষা হোক, মাতৃভাষা হোক বা ঘরের ভাষা হোক, তিনটার কিন্তু অর্থই কিন্তু মিনিং এক দাঁড়াচ্ছে, সেম দাঁড়াচ্ছে। প্রথম ভাষা, মাতৃভাষা, ঘরের ভাষা, এইগুলা শিশুরা কী করে? অর্জন করে। শিশুর এই
প্রথম ভাষাটাই হচ্ছে মাতৃভাষা, মাতৃভাষাটি হচ্ছে ঘরের ভাষা, এগুলো আলাদা আলাদা নামে বলা যায়। তো এই ভাষাটা তারা কী করে অর্জন করে। আর প্রথম ভাষা মাতৃভাষা ঘরের ভাষা ছাড়া দ্বিতীয় যে ভাষা রয়েছে, দ্বিতীয় ভাষা বা বিদেশি ভাষা, এগুলি তারা কী করে শিখে, দ্বিতীয় ভাষাটা শিখবে আর প্রথম ভাষাটা কী করবে অর্জন করবে। ঠিক আছে, নিম্নলিখিতের মধ্যে কোনটি সুগ্রাহী দক্ষতার অন্তর্গত? রিসেপটিভ স্কিল কোয়েশ্চেন নাম্বার 17, একটু আগে বলেছিলাম LSRW, তার মধ্যে রিসেপটিভ স্কিল, এখানে রেসপেক্টিভ বলেছে হবে না, রিসেপটিভ স্কিল, সুগ্রাহী দক্ষতা বা রিসেপটিভ স্কিলের মধ্যে কোনটা পড়ছে? লিসেনিং এবং রিডিং হচ্ছে কি রিসেপটিভ স্কিল, আর এই দুটো হচ্ছে কি প্রোডাক্টিভ স্কিল। এটাই বারবার মাথায় রাখবেন, এগুলিতে প্রশ্ন আসে। কনসেপ্টের ক্লাসে আমরা কিন্তু অলরেডি ডিসকাস করে দিয়েছি। সুতরাং এখানে কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার 17 হবে অপশন নাম্বার 4, শোনা এবং পড়া। ঠিক আছে, নিম্নলিখিতের মধ্যে রিসেপটিভ স্কিলের অন্তর্গত হচ্ছে কি শোনা এবং পড়া। একজন শিক্ষক বিশেষণ বোঝাতে গিয়ে ছাত্রদের তাদের নিজের অন্তত একটি গুণাবলী বলতে বললেন এবং তারপর সংজ্ঞা দেন। এই পদ্ধতিকে কি বলা হবে? একজন শিক্ষক বিশ্লেষণ বোঝাতে গিয়ে ছাত্রদের তাদের নিজের অন্তত করে একটি করে গুণাবলী তিনি তাদের বলতে বললেন এবং তারপর তিনি তার সংজ্ঞা দিলেন। এই পদ্ধতিকে কি বলা হবে? সমগ্র শারীরিক প্রতিক্রিয়া, না নিমগ্ন পদ্ধতি, না নির্দিষ্ট তথ্য উদাহরণ পদ্ধতি, না বিশেষ পরিস্থিতি বা সমস্যা সম্পর্কে চিন্তা করা এবং তা বোঝার জনসাধারণের সত্য জ্ঞানের ব্যবহার পদ্ধতি, মানে ডিডাকটিভ মেথড। তিনি তাদের বিশেষণ বোঝাতে চাইছেন। তো বিশেষ্য মানেই হচ্ছে দোষ এবং গুণ। এই জিনিসটা বোঝাতে গিয়ে তিনি তাদের বললেন যে তোমরা তোমাদের নিজের থেকে একটি করে গুণ দাও, গুণের কথা বলো। তারপর তিনি সংজ্ঞা দিলেন। তো এক্ষেত্রে তিনি প্রথমেই এক্সাম্পলে নিলেন যে এই যে তোমরা যে তোমাদের আমি খুব ভালো গান করি, ঠিক আছে, আমি খুব ভালো নাচতে পারি। এই যে তারা প্রথমে তাদের যে গুণাবলীটা দিল, তারপর তিনি বুঝালেন যে তুমি এই যে তুমি গুণ বললে বা ওই যে সে তার দোষ বললো, এটাই হচ্ছে কি এক একটা অ্যাডজেক্টিভ বা এটা একটা বিশেষণ। সুতরাং তিনি ইন্ডাকটিভ মেথডে গেলেন, উদাহরণ পদ্ধতির দিক দিয়ে গেলেন। কোন ভাষা আনুষ্ঠানিক পদ্ধতিতে শিক্ষকের সাহায্যে শেখা হয়? শিক্ষকের সাহায্যে কোন ভাষা শেখা হয় আনুষ্ঠানিক পদ্ধতিতে? কোয়েশ্চন নাম্বার 19, বড়িয়া কোয়েশ্চন ভাই, বড়িয়া কোয়েশ্চন। এই প্রশ্নের আনসার একটু আগে বলে দিয়েছি আপনাদের, দেখুন একটার সঙ্গে একটা রিলেট আছে কিনা না। দেখুন অতি ইম্পর্ট্যান্ট ক্লাস কিন্তু আজকের এটা ভাই, আমি মনে করি বহুত বড়িয়া ক্লাস। এবং বারবার বলছি এই ধরনের ক্লাস আপনারা আমাদের সহজ গুরু ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা এক্ষুনি চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে নিন, যাতে করে আপনারা পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পারেন। দেখুন আগে বলেছিলাম মাতৃভাষা, ঘরের ভাষা, প্রথম ভাষা তিনটা সেম জিনিস। এই তিনটা ভাষাই কি করা হয়? অর্জন করা হয়। এক জিনিস শুধু নাম পরিবর্তন, এই তিনটা থাকলে এই ভাষাগুলোকেও অর্জন করা হয়। আর শেখানো হয় কোন ভাষাটা? দ্বিতীয় ভাষা হোক বা বিদেশি ভাষা হোক। তো এই ক্ষেত্রে দ্বিতীয় ভাষা রয়েছে, এটা হবে কারেক্ট অ্যান্সার। দ্বিতীয় ভাষাটা শেখানো হবে, আর বাকি তিনটা কি করা হবে? আমাদের অর্জন করা হবে। বাকি তিনটা হবে কি? অর্জিত ভাষা। একজন শিক্ষক তরুণ শিক্ষার্থীদের নতুন শব্দ শেখানোর জন্য প্রকৃত বস্তু ব্যবহার করেন, তার কারণ? বহুত বড়িয়া কোয়েশ্চন। একজন শিক্ষক তরুণ যে ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে তিনি শেখাতে চাইছেন, আর তাদের শেখানোর জন্য তিনি নতুন শব্দ শেখানোর জন্য তিনি প্রকৃত বস্তু তিনি ব্যবহার করেন, তার কারণ কি? কী হবে কারেক্ট অ্যান্সার? এটা শিক্ষার্থীদের বাস্তব জীবনে দেখা বস্তুর সঙ্গে শব্দের সংযোগকে বোঝায়। কোথায় গেল ভাই? ইয়েস, এটা শিক্ষার্থীদের বাস্তব জীবনে দেখা বস্তুর সঙ্গে শব্দের সংযোগকে বোঝায় এবং তারা সেগুলি তাদের নিজের ভাষায় বলতে পারে। কোয়েশ্চন নাম্বার 20, যেহেতু তরুণ শিক্ষার্থীরা বিমূর্ত চিন্তা করতে সক্ষম নয়, কেন সক্ষম নয়? তারা কিন্তু সক্ষম, তরুণ শিক্ষার্থীরা বিমূর্ত চিন্তাও করতে পারে, সুতরাং সেটা হবে না। বস্তু দ্বারাই আমরা কেবল নতুন ভাণ্ডার শেখাতে পারি। আচ্ছা, বস্তুর দ্বারা আমরা শব্দ ভাণ্ডার শেখাতে পারি, বস্তু ছাড়া কি আমরা পারি না? নিশ্চয়ই পারি, বস্তু ছাড়াই তো আমরা শব্দভাণ্ডার শেখাতে পারি। এখানে কেবল দিয়েছে, সুতরাং কেবল যদি প্যাডাগজির ভাষা থাকে সেটা নেগেটিভ। এটা শব্দের সঠিক উচ্চারণ শেখাতে সাহায্য করে। আরে ভাই,
আমি বস্তু দেখালাম, বস্তু দেখেই সে কী করে উচ্চারণ শিখে যাবে? আমি তাকে উচ্চারণ করে দেব, তখন না সে উচ্চারণ শিখবে। সুতরাং এটা হচ্ছে না। তো আলটিমেটলি আমাদের কারেক্ট আনসার হচ্ছে কি অপশন নাম্বার 1। এটা শিক্ষার্থীদের বাস্তব জীবনে দেখা বস্তুর সঙ্গে বাস্তব রিয়েলিয়া বা রিয়েল লাইফের সঙ্গে সংযুক্ত রয়েছে একটা পজিটিভ ওয়ার্ড, এটাই কারেক্ট আনসার। তাও আমরা যদি সম্পূর্ণ পয়েন্টটা দেখি তখন দেখুন কি দিয়েছে। এটা শিক্ষার্থীদের বাস্তব জীবনে দেখা বস্তুর সঙ্গে শব্দের সংযোগকে বোঝায় এবং তারা নিজের ভাষায় সেইগুলা বলে। ঠিক আছে ভাই, নেক্সট। ভাষা পাঠ্যক্রমে সাহিত্যকে করা উচিত, তার কারণ কি? ভাষা পাঠ্যক্রমে সাহিত্যকে করা উচিত। এটা ছাত্রদের উপর পাঠ্যক্রমের বোঝা হ্রাস করতে সাহায্য করে। এটা ছাত্রদের নতুন শব্দ শিখতে সাহায্য করে। এটি নির্ভেজাল ভাষা পড়া এবং শেখার মাধ্যমে এটা শিক্ষার্থীর জটিলভাবে ভাবতে সক্ষম হবে। এটা কারেক্ট আনসার। নির্ভেজাল ভাষা এবং পড়া শেখার মাধ্যমে সাহিত্যকে ব্যবহার করা উচিত ভাষা পাঠ্যক্রমে। একটি ভাষা শিক্ষা কক্ষে গল্পকথন যেভাবে একটি অতি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে তা হলো, একটি ভাষা শিক্ষা ক্লাসে কিন্তু গল্পকথন খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গল্পকথন সেটা কি? শিক্ষকদের উদ্বেগমুক্ত হতে সাহায্য করে, সামগ্রিকভাবে ভাষাকে উপস্থাপন করে, নীতিশিক্ষা দেওয়া, না মনোরঞ্জনের খুব ভালো উৎস হিসাবে? তো কোয়েশ্চন নাম্বার 22 কারেক্ট আনসার কী হচ্ছে? সেটা সামগ্রিকভাবে ভাষাকে উপস্থাপন করা হয়। গল্পকথন হিসাবে সেটা সামগ্রিকভাবে ভাষাকে উপস্থাপন করা হয়। একজন শিক্ষক চতুর্থ শ্রেণীকক্ষের ছাত্রদের কোনো একটি বিষয়ে অবাধে লেখার জন্য উৎসাহ দিতে পারেন যদি সেই বিষয়ে নিম্নলিখিতের মধ্যে সম্পর্কযুক্ত হয়। ক্লাস 4-এর একটা ছাত্র রয়েছে, হি ইজ রিডিং ক্লাস 4, হি অর শি। এই ছাত্রটা ক্লাস 4-এ পড়ছে। এই ছাত্রদের তিনি যে কোনো একটা বিষয়ে তিনি অবাধে লেখা মানে ফ্রি রাইটিংয়ের উৎসাহ দিতে পারেন যদি নিচের এর মধ্যে কোনটি থাকে? ব্যক্তিগত জীবন নিয়ে লেখাটা থাকে, পরিবেশ সম্পর্কিত বিষয় থাকে, সামাজিক আলোচনার বিষয় থাকে, না জাতীয় সংহতি থাকে? কোয়েশ্চন নাম্বার 23। ফ্রি রাইটিং, যা ইচ্ছা তা লিখো। তো যা ইচ্ছা তা আমরা ব্যক্তিগত জীবন নিয়েই আমরা যা ইচ্ছা তা লিখতে পারি। কারণ কি? ব্যক্তিগত জীবন, প্রত্যেকের ব্যক্তিগত জীবন হচ্ছে আলাদা। কারোর ব্যক্তিগত জীবনের সঙ্গে কারোর ব্যক্তিগত জীবনটা মেলে না, সবাই ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। সুতরাং ব্যক্তিগত জীবন নিয়ে তারা যদি কোনো কিছু লেখে তখন তারা অবাধ রাইটিং বা ফ্রি রাইটিং তারা করতে পারবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 24। একটি ভাষা শিক্ষার ক্ষেত্রে নিম্নলিখিতের মধ্যে কোনটি ঘরোয়া পদ্ধতি হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে? একটি ভাষা শেখার ক্ষেত্রে নিম্নলিখিতের মধ্যে কোনটি একটি ঘরোয়া পদ্ধতি হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে? ভাষা শিক্ষা কেন্দ্র, বিদ্যালয়, ভাষা পরীক্ষাগার, না ঘরের পরিবেশ? ভাষা শিক্ষার ক্ষেত্রে ঘরোয়া পদ্ধতি অন্তর্ভুক্ত। ঘরোয়া পদ্ধতি তো ঘরের পরিবেশেই ব্যবহার হবে, তাই না? ঘরোয়া পদ্ধতি আর কোথায় ব্যবহার হবে? ভাষা পরীক্ষাগারে কি ঘরোয়া পদ্ধতি ব্যবহার হয়? না। বিদ্যালয়ে ঘরোয়া পদ্ধতি ব্যবহার হয়? না। ভাষা শিক্ষা কেন্দ্রে কি ঘরোয়া পদ্ধতি ব্যবহার হয়? না। ঘরোয়া কাজ ঘরেই হয়, বাইরের কাজ বাইরে হয়, সোজা কথা। সুতরাং ঘরোয়া পদ্ধতি কোথায় হবে? ঘরের পরিবেশে হবে। ইজ ইজ রাইট আনসার। নেক্সট। যে গল্প ইতিপূর্বেই ছাত্ররা পড়েছে তাকে আবার বলতে বলা শিক্ষককে যা নির্ধারণ করতে সাহায্য করবে তা হলো, একটি গল্প ইতিপূর্বেই ধরে নিন একটা গল্প এইমাত্র ছাত্ররা এই গল্পটা পড়ে শেষ করেছে, শেষ করার সঙ্গে সঙ্গে আপনি আবার বললেন যে ওই গল্পটা তুমি আবার পড়ে শোনাও। এই ক্ষেত্রে শিক্ষক কি বুঝতে পারেন? তার উচ্চারণ, তার বানান, তার স্মৃতিশক্তি, না তার বুধ শক্তি? কোয়েশ্চন নাম্বার 25। এইবার সে বলার পর আপনি বললেন যে গল্পটা তো বললে ঠিক আছে, আরেকবার বলো তো দেখি। এটা থেকে আপনি কি বুঝতে পারেন? একজন শিক্ষক হিসেবে আপনি কি বুঝবেন? কারেক্ট আনসার কী ভাই? বহুত বড়িয়া ভাই। আর ভাই আপনারা কমেন্ট করছেন না ভাই। কোয়েশ্চন নাম্বার 25, 1 2 3 4 কোনটা কারেক্ট আনসার হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই, বহুত বড়িয়া ভাই। আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন কারেক্ট আনসার কী হতে পারে। যে গল্প ইতিপূর্বেই ছাত্ররা পড়েছে তাকে আবার বলতে বলা শিক্ষককে যা নির্ধারণ করে তা হলো তার বুধ শক্তি। সে তার বুধ শক্তি ঠিকঠাকভাবে রয়েছে কিনা, জিনিসটা ঠিকঠাকভাবে বুঝতে পারছে কিনা না সেটা দেখেন। যদি সে জিনিসটা খুব ভালো করে বুঝতে পারে তাহলে নিশ্চয়ই সে আবার বলতে পারবে। নেক্সট কোয়েশ্চন। লেখার অসুস্থতা বা ডিসঅর্ডার, আমরা একটু আগে বলেছিলাম লেখার অসুস্থতা কি? কোয়েশ্চন নাম্বার 26 আমরা ক্লাসে পেয়েছিলাম আগে ভাই। লেখার ডিসঅর্ডার বা লেখার অসুস্থতা মানে কি দেখুন তো।
ডিসক্যালকুলিয়া, ডিসফোরিয়া, ডিসলেক্সিয়া না ডিসগ্রাফিয়া? এখানে দেখুন কারেক্ট অ্যান্সার, লেখার অসুবিধা হচ্ছে কি ডিসগ্রাফিয়া। ডিসগ্রাফিয়া হচ্ছে কি রাইটিং সংক্রান্ত সমস্যা মানে লিখন। ডিসলেক্সিয়া, ডিসলেক্সিয়া হচ্ছে আমাদের কি রিডিং সংক্রান্ত সমস্যা। ডিসফোরিয়া মানে ল্যাঙ্গুয়েজ বা ভাষাগত সমস্যা। আর ডিসক্যালকুলিয়া মানে ম্যাথস বা গাণিতিক বিষয়ক সমস্যা, এটা মাথায় রাখবেন। আবার দেখে নিই, ডিসক্যালকুলিয়া হচ্ছে ম্যাথমেটিক্স সমস্যা, ডিসফোরিয়া মানে ল্যাঙ্গুয়েজ ভাষাগত সমস্যা, আর ডিসলেক্সিয়া মানে রিডিংগত সমস্যা, আর ডিসগ্রাফিয়া মানে রাইটিং সমস্যা। তো এখানে লেখার সমস্যা বলেছে, এটা হবে কি ডিসগ্রাফিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। পড়া কেবলমাত্র লিখিত পাঠের উচ্চারণ নয়, বরং এটি একই সঙ্গে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? নতুন শব্দভাণ্ডার এবং বাক্যের গঠন শেখা, নতুন শব্দের উচ্চারণের বাধা অতিক্রম করা, একজন দক্ষ বক্তা হয়ে ওঠা, একটি পাঠের অর্থ বোঝা। দেখুন আমরা আগে বলেছিলাম যে পড়ার মেন উদ্দেশ্য কী বা পড়ার মেন গুরুত্বপূর্ণ দিকটা কি, বলেছিলাম না? পড়ার মেন গুরুত্বপূর্ণ হচ্ছে একটা জিনিস পড়ে তার অর্থটা খুব ভালো করে বুঝতে হবে। যদি আমরা অর্থটা ভালো করে বুঝতে না পারি তাহলে সেই পড়াটা আর আমাদের কাজে লাগলো না। সুতরাং পড়া কেবলমাত্র লিখিত পাঠের উচ্চারণ নয়, বরং এটি একই সঙ্গে গুরুত্বপূর্ণ হচ্ছে এই পাঠের অর্থ বোঝা। এটা হবে কারেক্ট আনসার। নেক্সট, প্রাথমিক শ্রেণীর শিশুরা তাদের মাতৃভাষার মাধ্যমেই শিক্ষা লাভ করবে। প্রাথমিক শ্রেণীর শিশুরা তারা মাতৃভাষার মাধ্যমে শিক্ষা লাভ করবে। এটি অনুমোদিত হয়েছে যেহেতু শিশুরা কোনো ভাষা বুঝতে পারে না, তার জন্য তাদের মধ্যে সৃজন ক্ষমতা গড়ে তোলার জন্য, তাদের আঞ্চলিক ভাষাকে উৎসাহ দেওয়ার জন্য, একটি স্বাভাবিক পরিবেশ তৈরি করার জন্য। কোয়েশ্চেন নাম্বার 28। প্রাথমিক শ্রেণীর শিশুরা একদম ছোট্ট যাতে প্রাথমিক শ্রেণীতে পড়ছে, তারা তাদের মাতৃভাষার মাধ্যমেই শিক্ষা লাভ করবে, শুধুমাত্র মাতৃভাষার মাধ্যমেই শিক্ষা লাভ করবে। এটি অনুমোদিত হয়েছে, এটা কারেক্ট অ্যান্সার হবে, একটি স্বাভাবিক পরিবেশ তৈরি করার জন্য। প্রথম শ্রেণীর একটি ভাষা শিক্ষার বই শুরু হয় কবিতা গল্পের মাধ্যম দিয়ে, আবার তারপর আসে অক্ষর। এই ধরনের পাঠ্যপুস্তকে কর্মকৌশল অনুষ্ঠিত হচ্ছে। আর ভাই বহুত বড়িয়া কী ক্লাস ভাই, আজকের ফাটাফাটি ক্লাস হচ্ছে। এই প্রশ্নের আনসারও কিন্তু আমি আপনাদের বলে দিয়েছি আগে, ঠিক আছে? বলেছেন না বলুন ভাই। আগে কি পেয়েছিলাম? প্রথমে আমরা পেয়েছিলাম বর্ণমালা, বর্ণমালা, তারপর কি, তারপর অক্ষর, ঠিক আছে? তারপর কি, তারপর বাক্য, তারপর গল্প, বাক্য পরে প্যারাগ্রাফ বলতে পারেন, তারপর গল্প, তারপর সম্পূর্ণ বই। তো এটা ছোট থেকে বড়োর দিকে গেছে, সুতরাং সেটা কী হবে? বটম আপ অ্যাপ্রোচ। আর এবারে এখন দেখুন, প্রথমে কবিতা গল্প, তারপর অক্ষর, মানে বড় থেকে ছোটোতে চলে আসছে। তো বড় থেকে ছোটোতে চলে আসছে, সুতরাং সেটা কি অধোগামী পদ্ধতি বা টপ ডাউন পদ্ধতি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কোন বিবৃতিটি সঠিক? বড়িয়া প্রশ্ন। ছাত্ররা যখন বিদ্যালয়ে আসে তখন তারা একদম শূন্য অবস্থায় থাকে। একগুচ্ছ শব্দ গাদাগাদি করে ছাত্ররা ভাষা শিখবে। প্রথম শ্রেণীর একটি ছাত্র একেবারেই ইংরেজি জানে না, আর ছাত্ররা তাদের সঙ্গে অভিজ্ঞতার সম্পদ নিয়ে বিদ্যালয়ে আসে। তো কোয়েশ্চন নাম্বার 30, কারেক্ট আনসার কী হবে বলুন তো? নিম্নলিখিতের মধ্যে কোন বিবৃতিটি সঠিক বলেছে? ছাত্ররা যখন বিদ্যালয়ে আসে তখন তারা একরকম শূন্য অবস্থায় থাকে, সেটা আমরা বলতে পারি না। একগুচ্ছ শব্দ গাদাগাদি করে ছাত্ররা ভাষা শিখবে, সেটাও হয় না। প্রথম শ্রেণীর একটি ছাত্র একেবারে ইংরেজি জানে না, সেটা আপনি কি করে বলবেন? সেটা বলা সম্ভব নয়, কারণ প্রথম শ্রেণীর আগেই যে এলকেজি ইউকেজি আছে সেখানেও কিন্তু তারা ইংরেজি পেয়ে যায়, সেখান থেকে তারা ইংরেজির ABCD তারা হয়তো শিখে গেছে। সুতরাং কারেক্ট অ্যান্সার হবে ছাত্ররা তাদের সঙ্গে অভিজ্ঞতার সম্পদ নিয়ে তারা বিদ্যালয়ে আসে। ছাত্ররা যখন স্কুলে আসে তখন তারা তাদের নিজস্ব অভিজ্ঞতার সম্পদ নিয়েই কিন্তু তারা কোথায় আসে? স্কুলে আসে, ঠিক আছে? তো এই ছিল আজকে আমাদের বাংলা টোটাল প্র্যাকটিস সেটের প্রথম প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি। তো এই টোটাল 30টি প্রশ্ন আজকে আমি ডিসকাস করলাম। তো কার কয়টি প্রশ্ন কারেক্ট হয়েছে এটা অবশ্যই কমেন্ট বক্সে ডিসকাস করে আমাদের বলে দেবেন। কমেন্ট বক্সে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাতে বলবেন না। তো পরবর্তী ক্লাস অতি শীঘ্রই আপনার জন্য নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।